স্বাগত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। ডিম, দুধ, মাংসে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কোরবানির পশুর চাহিদা পূরণে দেশীয় খামারিদের উদ্যোগ রীতিমতো গর্বিত করেছে প্রাণী সম্পদ খাতকে। মুরগি আর মাংস এবং ডিমের পুষ্টিতে রোগ প্রতিরোধের তুষ্টি এখন উল্লেখ করার মতো। শুধু সামান্য পিছিয়ে থাকা দুধের ব্যবহারও বাড়ছে, সরবরাহ কিছুটা বেড়েছে। এখন দেশের বেশিরভাগ মানুষ প্রায় প্রতিদিনই ডিম আর মুরগির মাংস খেতে পারে। চাহিদা বাড়ছে গরুর মাংসেরও, তাই দাম বাড়লেই হইচই। সরকার চেষ্টা করছে সুলভ মূল্যে বছর জুড়ে ডিম, দুধ আর মাংসের সরবরাহ বাড়াতে। বিশ্বব্যাংকের সহায়তায় এলডিডিপি নামে এক বিশাল প্রকল্প সফলভাবে শেষের পর্যায়ে। এর মধ্যে পাশ হওয়া আইনের মাধ্যমে অচিরেই শুরু হবে ডেয়ারি বোর্ডের কার্যক্রম। আর এই অবস্থায় আগামীকাল শুরু হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। এই প্রথমবারের মতন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। আমাদের এই বিশেষ আয়োজনে আজকের আলোচনার বিষয় উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা কোন পথে। এই শিরোনামে এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যোগ দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমপি। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন এই স্টুডিওতেই প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রাজিউল হক। ধন্যবাদ। আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা। আমরা আলোচনাটা শুরু করতে চাই, তবে আমি একটু মাননীয় মন্ত্রী আপনার কাছে যাওয়ার আগে আমি একটু বেসরকারি খাতের দিয়ে আলোচনাটা করতে চাই, কারণ বেসরকারি খাতে একটা বড় ভূমিকা পালন করেছে। অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা বলেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে থেকে যেরকম সাপোর্ট দেওয়া দরকার তার সবটা হয়তো পাচ্ছি কি পাচ্ছি না। তার আগে হলো যে একটা বড় ধরনের ভূমিকা রাখছেন আমাদের বেসরকারি খাত এবং মুক্ত বাণিজ্যের জায়গায়, মুক্ত অর্থনীতির জায়গায় বেসরকারি খাতকে নিশ্চয়ই এই সরকারও অনেকটাই প্রণোদনা দেন এবং আমরা করোনার সময় সেটা দেখেছি। মশিউর রহমান যদি শুরু করেন, এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী আপনাদেরকে কীভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে এই খাতে আরও কাজ করার জন্য, যেটি কালকে উদ্বোধন করবেন মাননীয় প্রধান? আমরা অধীর আগ্রহী ছিলাম এরকম একটা দিনের জন্য। অনেক দিন পরে হলো আগামীকাল প্রধানমন্ত্রী আমাদের একটা বিশেষ প্রোগ্রাম প্রাণী সপ্তাহ উদ্বোধন করবেন। এতে করে আমরা ওনাকে অনেক কাছে পাবো এবং আমাদের আধুনিকায়ন, ওনার যে একটা মনের ইচ্ছা যে উনি সবসময় চায় কত অটোমেশন করা যায়, কারণ জায়গাটা তো আমাদের বাংলাদেশের যেই জায়গায় 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু মানুষ তো আমরা বাড়ছি, খাদ্যের চাহিদা বাড়ছে এবং আবার সস্তায় খাবার দিতে হবে। প্রোডাক্টিভিটি ছাড়া, অটোমেশন ছাড়া এটা সম্ভব না। যেটা ওনার মধ্যে আছে সেই ধাঁচটা আমরা হয়তো কিছুটা কালকে পাবো। সেই নিয়ে যখন আমরা কিছু আলোচনা করার সুযোগ পাবো তখন উনি হয়তো সরাসরি আরও অনেক কিছু বুঝতে পারবে। যেমন আপনি আজকে সংবাদে বললেন কার্বন নিয়ে, আমাদের কারণে কিন্তু অনেক বড় কার্বন আমরা কমাতে পারি। বিকজ আমাদের পোলট্রি সেক্টর যে ওয়েস্ট, ডেড বার্ড, হ্যাচারি ওয়েস্ট এবং পোলট্রি ওয়েস্ট, এই জিনিসটা কিন্তু প্রতিদিনে কয়েক হাজার টন হচ্ছে। এই কয়েক হাজার টন ওয়েস্ট যদি আমরা রিসাইকেল অ্যান্ড রিউজ করতে পারি তাহলে কিন্তু কার্বন ইমিশন অনেক কমে গেল। সেটা পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং পরিবেশ, যেটা নাকি আমাদের এখন বড় স্লোগান, পরিবেশ রক্ষা, 3 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। এই সব কিছু মিলিয়ে আমাদের 100% ওয়েস্ট রিসাইকেল এবং রিউজ করতে হবে এবং অটোমেশনে যেতে হবে। প্রতিটা একটা ফার্মের কিন্তু বিরাট সোলার প্যানেল লাগাবার জায়গা, আচ্ছা, ছাদগুলা যদি আমরা প্রতিটা ফার্মের ছাদে সোলার লাগাই তাহলে কি হলো, আমি এখান থেকে কিছু সৌর বিদ্যুৎ পেলাম। ছাদের উপরে যখন আমি সোলার প্যানেল লাগাবো আমার কিন্তু ইনসাইড হাউসের টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি কমে যাবে। এতে করে আমার বিদ্যুৎ খরচ কমবে, আমার মুরগি হোক আর গরু হোক তারা একটু আরামে থাকতে পারবে এবং আমার রিসাইকেল ইউজ করলে আমার ওইখানে আরেকটা আমি গ্রিন এনার্জি পেলাম। তো সব কিছু মিলে এইটা একটা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট হবে। আর আমাদের জায়গা যেহেতু পারবে না, অল্প জায়গায় আমাদের অধিক প্রোডাকশন করার জন্য অটোমেশনে যেতে হবে। আমরা মনে করি এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবার সেদিকে এগুতে আপনাদেরকে সহায়তা করবে। আমি একটু শুনবো, আমি মন্ত্রীর মধ্যে আমি আরেকটু সময় নিচ্ছি। মহাপরিচালক যদি বলেন যে কালকে কি থাকছে প্রদর্শনীতে এবং এবার সেবা সপ্তাহে? আসলে আমরা যে এগিয়েছি, রাষ্ট্র যে এগিয়েছে, সামগ্রিকভাবে একটা মাঠে এসে দেখতে পাবেন। আসলে কিন্তু আমরা কথাই বলি যে একটা রাষ্ট্র কিন্তু একটা গাভীর চেহারা দেখে বোঝা যায়। আপনি যদি মনে করেন 71 সালে আমাদের বা তার ইমিডিয়েট আগে একটা গাভী যদি দেখেন, হাড্ডি সার, কঙ্কাল, আর আজকে আমাদের হাইল্ডিং ভ্যারাইটি একটা গাভী, একটা দিয়ে কিন্তু বলা যায় এই রাষ্ট্র কত এগিয়েছে। কিন্তু এই গল্পগুলা মানে মানুষের অগোচরে থেকে যাচ্ছে। হয়তো যারা উৎপাদন করে তারা করে, বাজারে প্রোডাক্ট আসছে, কোথা থেকে আসছে গল্পটা সবার সামনে আনা এবং আনলে পরে হবে কি যে আমাদের একটা অহংকারের জায়গা। অহমিকা না, অহংকার করার দরকার আছে। কারণ আমি কাজ করছি, একটা ইতিবাচক পরিবর্তন আসছে, সেটা মানুষকে জানাবো না।
মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বের সফলতা কতটুকু তার চোখের সামনে তিনি দেখবেন। একটা সন্তুষ্টি আছে এবং পরবর্তী এগিয়ে যাওয়ার একটা তাগিদও তখন আসে। সেই জন্য আমরা গণমানুষের সামনে এটাকে আমরা উন্মুক্ত করতে চাই। এবং তিনি যেহেতু আসবেন, এটা স্বাধীনতার পরে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল। ইট ইজ দ্য ফার্স্ট টাইম তিনি আসছেন, এটা সারা বাংলাদেশে একটা উৎসব চলছে। আমি সেই জন্য মাননীয় মন্ত্রীর কাছে যাবো। সে কৃতিত্ব কিন্তু মাননীয় মন্ত্রী। আমরা নিশ্চয়ই আমরা এরকম একজন রাজনীতিবিদ যিনি একদম সার্বক্ষণিক আগাগোড়া রাজনীতির মানুষ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেখান থেকে প্রাণী সম্পদের দায়িত্ব পেয়েছেন। এবং আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী যে আসছে প্রথমবারের মতন, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী 8, 14 এবং 18 তিনবার শপথ নিয়ে এবার একবারে এক নাগারে চতুর্থবার শপথ নেওয়ার পরে প্রাণী সম্পদের দিকে উনি একটা সপ্তাহ উদ্বোধন করার জন্য আসছেন। আপনি জিনিসটাকে কীভাবে দেখেন? আপনার উৎসাহ শুধু না, যারা এই খাতের এখানে মশিউর রহমান আছেন, প্রাণী সম্পদের অধিদপ্তরের মহাপরিচালক আছেন, এই সেক্টরে মনে হচ্ছে যে একটু নাড়াচাড়া হচ্ছে। আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলেন। আসলে দেখেন, একটা দেশের সরকার প্রধান এবং সেই সরকার প্রধান যদি মানবিক সরকার প্রধান হন, মানুষের জন্য সার্বক্ষণিক যিনি চিন্তা করেন এবং যার আপাদ মস্তকই হলো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নিরন্তর অবিরাম চেষ্টা, তো সেই মানুষটা যেখানেই যাবে সেখানকার পরিবেশটাই কিন্তু একটা ভিন্ন রূপ ধারণ করবে। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহে যে আসার অনুমতি কি বলে যে সম্মতি জ্ঞাপন করেছেন, এতে সত্যিকার অর্থেই এই খাতের সাথে সংশ্লিষ্ট যারা, তারা তো বটেই, এবং এই খাতের যারা কি বলে যে সুবিধাভোগী, তারাও কিন্তু একটা প্রাণের সঞ্চার ফিরে পেয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান এই খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন বলেই তিনি এই জায়গাটায় আসছেন। এবং তিনি আসার মধ্য দিয়ে নিশ্চয়ই তারও কিছু দিক নির্দেশনা থাকবে, হয়তো পাবো আমরা, হয়তো এই খাত হয়তো পাবে। হ্যাঁ, এবং সেই দিক নির্দেশনায় মানে ইতিবাচক বার্তার মধ্য দিয়ে যারা খামারি আছে তারা যেমন উৎসাহিত হবে এবং যারা এর থেকে আমরা সুবিধাভোগী, আমরা যারা ভোক্তা, হ্যাঁ, আমরাও কিন্তু একটা আশার আলো দেখব যে না, এই মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা, এই বার্তাগুলো যদি কার্যকর ভূমিকা সংশ্লিষ্টরা পালন করে তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা আলাদা উৎসাহ হবে। আমার মধ্যে আপনি যেমনটি বললেন, দেখেন আপনি রমজান মাস পার করলাম, না আমরা সদ্য ঈদুল ফিতর পার করলাম। এই রমজান মাস জুড়েই একটা বড় বিষয় ছিল যে গরু মাংসের দাম কম থাকতে হবে, কারণ বেশিরভাগ মানুষ গরু মাংস খেতে চায়। এমনকি শুরুর দিকে ডিমের যা দাম ছিল, পরের দিকে আবার একটু কমে গেছে, আবার মুরগির চাহিদা বাড়াতে ঈদের আগে একটু মুরগির দাম অল্প দাম বেড়েছে। কিন্তু এই সব কিছু মিলাই একটা যে প্রচেষ্টা ছিল আপনাদের, এবং আমরা যখন এই অনুষ্ঠান করছি, আপনি কালকে যখন এই সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উদ্বোধন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী 2 দিন চলবে, তারপরে কিন্তু প্রস্তুতি নিতে হবে আমাদের কোরবানির। এবং যেটা গত বছর থেকে গত 2 বছর যাবত আমরা একটা কোরবানিতে একরকম স্বয়ংসম্পূর্ণ না, আমাদের একটি কোরবানির গরু আর বাইরে থেকে আসছে না, কোরবানির পশু গরু বলি, মানে ছাগল বলি, যাই বলি না কেন, তো সেইটার যে একটা এই যে একটু উন্নতি হয়ে গেল, এইটা পরবর্তীতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের দিক থেকে বেসরকারি খাতের জন্য আপনার নিশ্চয়ই এর মধ্যে আপনি এটাতে আশ্বস্ত করেছেন, প্রায় 3 মাসের বেশি আপনি হয়ে গেছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আপনি সেটা কীভাবে দেখেন এই খাতকে? আমি আপনাকে একটা কথা বলি, কুরবানির মাংসর চাহিদা শুধু স্বয়ংসম্পূর্ণতাই লাভ করে নাই, বরং অনেক গরু, অনেক গবাদি পশু অবিকৃত ছিল, গত বছর তাই ছিল, মানে ফিরে গেছে। তার মানে হলো যে চাহিদার তুলনায় সরবরাহ বেশি ছিল। তো সেই জায়গা থেকে আজকে আমাদের দেশীয় খামারিরা তারা একটা ভিন্ন মানে কি বলে যে উৎসাহ নিয়ে এই তাদের খামার পরিচালনা করছে এবং এই খাতটাকে আরও সমৃদ্ধ করবার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছে। এবং আমাদের এ পর্যন্ত পরিসংখ্যানে আমরা যেটা বলতে পারি, অনেকটা নিশ্চিত করেই বলতে পারি যে আগামী কুরবানিতেও এই আমাদের গবাদি পশু এইগুলা কিন্তু স্বয়ংসম্পূর্ণতার ভেতরেই থাকবে এবং আমাদের কারো প্রতি কোনো নির্ভরশীলতা
আমাদের করতে হবে না, আমাদের করতে হবে না। এবং এই জায়গাটায় বড় আমাদের এই কি বলে প্রাণী সম্পদ এবং মৎস্য মন্ত্রণালয় যেটি আছে, আমাদের সকল কর্মকর্তা কর্মচারী এবং আমাদের এই পোলট্রি ফার্মের সঙ্গে জড়িত যারা সবাই মিলেই কিন্তু একটা আন্তরিকভাবে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা আজকে মানে কি বলে যে দুধে, ডিমে, তারপরে মাছে স্বয়ংসম্পূর্ণ। এবং আপনি শুনে অবাক হবেন যে অনেক ক্ষেত্রে আমার এই যারা গাভী খামারের সাথে জড়িত তারা বলছে যে আমরা দুধের দামটা বাড়াতে হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ তাদের দুধের খরচটা উঠছে না, বেশি পড়ে, কিন্তু উৎপাদন খরচ যতটুকু হয় ততটুকু দাম পাচ্ছে না। রাইট। কিন্তু আপনার যদি কোনো একটা মানুষ একটু সহায় সম্বল তার থাকে, সে আর কিছু না হলেও দুটো গরু সে কুরবানির 3 মাস 4 মাস আগের থেকে সে কিনতে মানে মোটা তাজাকরণের প্রক্রিয়ায় যায়। তাতে আমরা বিশ্বাস করি যে আমাদের আগামী কুরবানিতে আমরা এই ধরনের কোনো কি বলে সংকটের মুখোমুখি আপনাকে ধরুন আমরা আবার আসবো। আমি একটু মুসলমান আপনার কাছে যেতে চাই, যেটা মন্ত্রী মহোদয় বলেন, আমি জানি যে আপনার নিজস্ব ব্যবসা সেখানে আপনি মানে মাছ, মুরগির মাংস, ডিম, এমনকি ওমেগা 3 ডিমও আপনারা করে থাকেন, যেটা আমরা আরও 10 বছর আগে কেউ ভাবতাম না যে বাংলাদেশে ওমেগা 3 ডিম পাওয়া যাবে। এখন আমি জানি আপনি মিষ্টিও করছেন, সেটাতে দুধেরও ব্যাপার আছে। এই মন্ত্রী মহোদয় যেটি বললেন যে উৎপাদন খরচ বেশি জন্য আপনারা অনেক সময় বলেন যে জিনিসের দামটা হয়তো বাড়তে দিতে হয়, সেটার ক্ষেত্রে সরকারের নীতিগতভাবে কী সহায়তা হলে আমরা ভোক্তা হিসেবে সবসময় সুলভ মূল্যে পেতে চাই? পোলট্রি, ফিশারিজ এবং ডেয়ারি এবং মিট, ক্যাটেল, এই সবটাই কিন্তু প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে, আবার ডিজিজের উপরও ডিপেন্ড করে। সো আমাদের উচিত হবে ফিল্ড ভাইরাসগুলা, ডিজিজটা যাতে কমে যায়, সেজন্য আমাদের নীতিমালায় যে বায়োসিকিউরিটি এবং ওয়েস্ট কন্ট্রোল এবং ভ্যাকসিন প্রোগ্রাম, এগুলা ডিএলএস যেই তদারকি করছে, সেটা পুরোপুরি আমাদের উপর অর্পণ করতে পারে না। সেটা অর্পণ করার জন্য, সেটা যে আমাকে দিয়ে শুরু করতে চায়, আমি রাজি আছি যে বাধ্যতামূলক আমাদেরকে আসতে হবে। এতে করে কিন্তু চোখে না দেখা প্রোডাক্টিভিটি 20% বেড়ে যাবে, যেটা নাকি আমার আরও খরচও কমবে, প্রোডাকশন বাড়বে, এবং সেক্ষেত্রে আমরা সুলভে পাবো, আমরা সুবিধা, ভোক্তারা সুবিধা পাবে। ইনফেকশন কমে যাবে, তখন ইনফেকশন কমে গেলে আমার খরচও কমে গেল। তো কাজে আমাকে এখন অনেক ডিপে ঢুকতে হবে। সেজন্য আমি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে ডিএলএসকে একটু কাজ দিব, আমাদের তদারকিতে এই জায়গায় বাড়ানো উচিত। এবং এক সময় আমরা ফার্মিং করতাম 1000-2000 মুরগির, এখন আমি বলবো যে এইগুলা কি বড় ফার্মিং ধরতাম আজকে থেকে 20-30 বছর আগে। ডিম আমরা মাত্র, আমি যখন এই ব্যবসায় আসছি তখন ডিম ছিল কনজামশন মাত্র 20টা, এখন হলো 135টা সরকারি হিসাবে। মাংস ছিল মাত্র 1 কেজি, এখন মাংস আমরা খাচ্ছি প্রায় 35 কেজি সরকারি হিসাবে বছরে, পার পার্সন পার ইয়ার। এই যে একটা ডেভেলপমেন্ট চাহিদার কারণে তো হয়েছে, আরও চাহিদা আছে এবং আরও প্রোডাকশন বাড়াইতে হবে। এত সস্তায় একটা ডিম আর 1 কেজি মুরগির মাংস আপনি সবজিও পাবেন না, মাছও পাবেন না। তবে আপনার কথা আমি বলবো যে মাছে এবং ডেইরিতে এবং ক্যাটেলও কিন্তু এখন আমাদের মতন লোকজন ইনভেস্টমেন্টে আসছে, এতে করে প্রোডাকশন বাড়বে। আমি মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে আমার জানা মতে আমি কিন্তু আইপিএলএস নিয়ে মাছে আসছি এবং হিউজ প্রোডাকশন। আমি এখন প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 টন মাছ বেচি। আগামী বছর এই সময় মনে হয় 5 টন বেচবো এভরিডে, ডেইলি। আমার একটা সেটা চাহিদা আছে, সেটা চাহিদা। আমি যখন এই মিষ্টি মাছ দিব, নদীর স্বাদের মাছ দিব অটোমেশন করে, তখন এটা চাহিদা এমনিই বাড়বে। মার্কেটে যেই মাছই থাকুক না কেন, এই মাছের চাহিদা। আমি এই চাহিদা গরুতেও আমরা এইভাবে কিন্তু আসতেছি, আমি একা না, আমার মতন আরও ইন্ডাস্ট্রি এই জায়গাটায় প্রায় আমি ডাক্তার রেজুল হক বলে, এই যে একটা হলো যে রোগ প্রতিরোধ করা এবং এখানে ভ্যাকসিন ব্যবহার সেইভাবে করা, এবং একই সঙ্গে আপনিও বলেন যে যদি আমরা প্রসেস মিটে গেলে তখনই আমার দামটা সারা বছরব্যাপী একরকম যাওয়া সম্ভব। যেন মশিউর রহমানের মতন উদ্যোক্তা আছে। আমি এটাও জানি যে আমাদের অনেক শিক্ষিত তরুণরা কিন্তু এখন খামারে উদ্যোক্তা হিসেবে যুক্ত হচ্ছে, চাকরির জন্য ঘুরছে না। মাছের হোক, গরুর হোক, মুরগির হোক। ডিএলএস হিসেবে আপনি কি বলবেন যে এই ক্ষেত্রে সরকারের নীতিটা কোথায় দিচ্ছেন আপনারা? সরকারের নীতি স্পষ্ট। যেমন আপনার স্ক্যাভেঞ্জিং একটা সিস্টেম আছে, হোমস্টেড। আমার মায়ের 10টা মুরগি পেলেছে, এরা চড়ে খায়, এরা কিন্তু রোগ বালায় কিন্তু সহিষ্ণু, এদের কোনো টিকা লাগে না, এরা কিন্তু একেবারে বলি আমরা অর্গানিক। এই সিস্টেমটা অক্ষুণ্ণ রাখবো আমরা।
এটা কিন্তু কমার্শিয়াল সিস্টেম না। এবং যদি দুইটা গাভী পালে কেউ হোমস্টেডে কোনো সমস্যা নাই, কিন্তু উনি ঘর থেকে বের করবেন, ওনার আঙ্গিনায় ঘাস খাওয়াবেন, গায়ে রোদ লাগাবেন, তাহলে দেখেন একসময় কিন্তু দুইটা গরু পালতো কিন্তু মাঠে ছেড়ে দিত, এটা মাংস পিউরিটি সব ভালো আছে। ওই সিস্টেম ভাঙবো না, ওইটাকে আরও কীভাবে আরও ইন্সপায়ার করা যায়, তাদেরকে দোরগোড়া সেবাগুলো পোষা, সেগুলো আমরা করব। আরেকটা হলো ইন্ডাস্ট্রিয়াল কিন্তু মায়া মমতা দেখালে চলবে না, এটা ভালনারেবল বিজনেস। এখানে ছোট নিয়ে ছাদের উপরে মুরগি পালছেন, কমার্শিয়াল হবে না। এটা করতে গেলে কমপ্লায়েন্সেস আপনাকে করতে হবে, এবং ডিস্ট্যান্সিং এবং ভ্যাকসিনেশন। আবার একটা কথা বলি যে এমন বায়োসিকিউরিটি করব যে ভ্যাকসিনের উপরও বেশি নির্ভর করতে হবে না, ওইটাই হচ্ছে আপনার পিউরিটির মূল জায়গাটা। তো সেক্ষেত্রে কত ভ্যাকসিন কমায় আনতে পারি, তাহলে সেটা আমার মাংসের কোয়ালিটি আরও বাড়বে, কষ্ট কমে যাবে, সেটাকে বলে বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি দুই ধরনের, একটা হচ্ছে আপনি স্ট্রাকচারাল, বড় বিল্ডিং করব, তারপর সেখানে আমার যাতে রোগবালাই না আসতে পারে আরও কি স্ট্রাকচার করা যায়, সেটা একটা ইনভেস্টমেন্ট। আবার এটা করলাম, আমার অপারেশনাল যে কাজ করবে সে বায়োসিকিউরিটি বুঝে না, তাকে অপারেশনাল ডিসিপ্লিন আনতে হবে, দুটাকে এক করা। এটা চ্যালেঞ্জিং কাজ, এটা যে আমরা করছি না তা না, কিন্তু রাতারাতি আপনি আমি এই জায়গায় আটকাবো, আপনি ইন্ডাস্ট্রি যার পকেটে পয়সা আছে সে করুক, কিন্তু নিয়ম মেনে চলতে হবে, কমপ্লায়েন্স মানতে হবে। ওয়েস্ট অবশ্যই রিসাইকেল করতে হবে। না, আমরা বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জিরো টলারেন্স, আমরা কিন্তু যে লাইসেন্সিং তাদের এভরি বছরে যে, কারণ উনি বলছেন সেটা হলে কিন্তু আপনার উৎপাদন খরচ কম হবে, তখন কিন্তু সুলভে দেওয়ার ব্যাপার আছে। এখনো আমি নিবন্ধন ছাড়া ব্যবসা করতেছি কেন? আপনারা আমাকে বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জিরো টলারেন্স, কিন্তু ধরেন যারা এখন হাউসহোল্ডের ক্ষেত্রে ভালনারেবল আছে, না হাউসহোল্ড তো হাউসহোল্ড, ওখানে কোনো রেজিস্ট্রেশনের দরকার নাই, কিন্তু ধরেন 1000-2000 মুরগি পালে, সেখানে যদি বেশি নিয়ন্ত্রণ করতে যান তাহলে সেখানে আবার একটা অ্যাম্বিগুইটি জায়গা আছে। সেক্ষেত্রে আমরা একটু এখনো সেই পর্যায়ে যে আপনাকে এই না হইলে আমি ডিপপুলেট করে দিব, সে জায়গাটা যেতে পারছি না। আপনি 5000-এর উপরে যান, 5000-এর উপরে এই কথাটা আমি একটা কথা বলে রাখি, এই যে উনি কথাটা বলছে, আমি প্রতি টক শোতে বলি আমরা 5000-এ যাব, কিন্তু জবরদস্তি করি না, তাকে এনকারেজ করি অবশ্যই। কারণ যে এই উদ্যোগ এবং এই তরুণের কর্মক্ষমতা, কর্মসংস্থান, এটাকে বাধাগ্রস্ত করা যাবে না। মধ্যে শুনেন 10টা দিয়ে ট্রাই করব, এর মধ্যে 6টা ড্রপ আউট হয়ে যাবে, সে মানবে না, 4টা যে মানবে সে 5000-এ যাবে, ও টিকে থাকবে। আমি বিরতি যাব, তবে মন্ত্রী মহোদয়ের কাছে থাকবে যে এই যে আমরা কর্মসংস্থানের জায়গা বলছি, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বলছি, এবং অর্থনীতিতে এটা বড় ধরনের একটা ভূমিকা রাখছে এই প্রাণী সম্পদ খাত, সেই বিষয়ে শুনবো। তার আগে একটি ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করছি প্রাণী সম্পদের ভূমিকা কোন পথে দেশের উন্নয়নে, এই শিরোনামে। মাননীয় মন্ত্রী, আমি আপনাকে থামিয়েছিলাম শুরুর বিরতির আগে যে অনেক উদ্যোক্তা হচ্ছে আমাদের এখানে, শিক্ষিত তরুণরা মৎস্য খামার বলেন, প্রাণীর গরুর খামার বলেন, হাঁস মুরগির খামার, সবটাই করছে। সেক্ষেত্রে এই যে একটা অর্থনীতিতে যে একটা বড় অবদান রাখছে প্রাণী সম্পদ খাত, আপনি কি মনে করেন যে সরকারের আরও কিছু করার আছে? আমরা অনেকখানি নীতির কথা বলি, আমরা আমাদের পোলট্রি নীতিটা আপডেট হলো কিনা, মশিউর রহমান বলছেন কমপ্লায়েন্সটা বড় খামারিদের ক্ষেত্রে মানা হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে সরকারের ইচ্ছাটা যদি আপনি ভাবনাটা যদি বলেন। না, সরকারের ইচ্ছা তো বটেই যে আমাদের এই খাতটা থেকে শুধু আমাদের নিজস্ব বাজারকে স্বয়ংসম্পন্ন করা না, হ্যাঁ, এই খাতকে আরও উন্নয়ন করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেও কিন্তু আমাদের একটা বিরাট সুযোগ রয়েছে। বিশেষ করে চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, তো এসব জায়গায় আমি মনে করি যে সেই সুযোগটি অন্ততপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিশ্চয়ই তিনি হাতছাড়া করবেন না। আজকেই যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ওই সোনাদিয়া একটা জাপানের একটা প্রস্তাব বলা দিয়েছে 2014 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন। তো তারা এই টোটাল গভীর সমুদ্র বন্দরটাকে ঘিরে কিভাবে সেখানে মানে কি বলে উন্নয়ন করতে পারে এবং নানা ধরনের একটা আধুনিক সেই সমুদ্রের মধ্যেই একটা আধুনিকতার ছাপ ফুটায় ওঠাবে, যেমন বিদ্যুৎ দিয়ে, তারপর আপনার কি বলে শহর গড়ে। তার মধ্যে আমি নিজে দেখেছি আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই নোটের ভিতরে লিখেছেন, নিজের হাতে লেখা, হ্যাঁ, যে অবশ্যই খেয়াল রাখতে হবে পরিবেশ,
মাছ আহরণের ক্ষেত্রে মানে অনুসন্ধানটাকে আধুনিকীকরণ এবং আমার চিংড়িটাকে যাতে আমি বিদেশে রপ্তানি করতে পারি সেই রকম ব্যবস্থাপনা থাকতে পারে, ব্যবস্থাপনা থাকে। মানে আপনি ঠিক বলেন যে রপ্তানি ক্ষেত্রে, কিন্তু আমরা দেখছি যে আলোচনা হচ্ছে যে আমরা বিদেশ থেকে মাংস আমদানি করব। বিদেশ থেকে মাংস আমদানি করবেন যারা বলতেছে, ভেতরটায় তো তারা যাচ্ছে না। আচ্ছা, তারা মনে করতেছে যে বিদেশ থেকে 250-300 টাকায় 400 টাকা গরুর মাংস খাওয়া যাবে আনতে আনলে। পারবে, কিন্তু যখন ট্যাক্সটা ইম্পোজ করবে তখন তো এটার দাম 800-850 টাকা হবে। সো এটা হলো একটা দিক। আরেকটা হলো যে আমার দেশীয় যে খামারিরা সেই খামারিরা তো নিরুৎসাহিত হবে অবশ্যই। এবং এই জায়গায় তো আপনার মানে সরকারেরও যেমন দায়িত্ব আছে, সামাজিকভাবে আমাদের সকলেরই দায়িত্ব আছে যে এই সেক্টরটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যেই মানুষ আছে, আমাদের যেই জনবল আছে, আমাদের যেই উদ্যোক্তা আছে, তাদেরকেই আধুনিকায়নের একটা কনসেপ্ট মানে ইনপুট দিয়ে এই সেক্টরটাকে, এই যে বশিরুর রহমান ভাই যেটা বললেন, যে আমাদের এমন টেকনোলজি ইনভলভ করতে হবে যেই টেকনোলজিতে আমার উৎপাদন বাড়বে, আমার খরচ কমবে, এবং ভোক্তারা সহজলভ্যে সেই জিনিস ভোগ করতে এবং নিরাপদ। মশিউর রহমান যদি বলেন যে এই যে আমদানির কথা হচ্ছে, আপনারা তো যে মন্ত্রীর মধ্যে সঠিকভাবে বলেন যে নিরুৎসাহিত হওয়ার একটা ব্যাপার হচ্ছে, কর্মসংস্থানের ব্যাপার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে এই প্রতিযোগিতায় টিকবো যদি আমরা সুলভ মূল্যে দিতে পারি? এখন কোনো দেশ যদি 400 টাকায় গরুর মাংস দেওয়ার প্রস্তাব করে, আপনি যদি বলেন যে না আমি 600 টাকায় দিতে পারবো, আপনি 400 টাকা দিয়ে কেন আনবেন? আরও ট্যাক্স দিতে হবে, আমার খামারি মরে যাবে, আমার কর্মসংস্থান লস হবে, সেইটা কীভাবে প্রতিযোগিতা থাকবেন আপনি? প্রথমত আপনি 400 টাকা যেই দেশ থেকে আসবে সেই দেশের পটভূমিকা দেখতে হবে। কোনো দেশে 1200 টাকাও আছে, কয়টা দেশে 400 আছে আর কয়টা দেশে 800-র উপরে আছে, এই বিচার কিন্তু আমরা করতে যাই না। আমরা একটা এক্সাম্পল শুনে এটাকে নিয়ে চিলে কান নিয়ে গেছে, কোন কোয়ালিটি, হ্যাঁ এইসব নিয়ে চিলাচিলি করি। কোন কোয়ালিটির গরু, যে নাকি যার গরু লাগেই না রাস্তায় পড়ে থাকে ওই গরু জবাই করে আপনি খাওয়াইলে 400 কেন? আপনি বাংলা দিলেও খাবেন কিনা সন্দেহ আছে। ছোট্ট ইন্টারাপ্ট করি, আমাকে একজন খুব রসিকতা করে বলতেছে যে আপনার ওই ট্রাকে মহিষ আসতেছে, তো যখন এই পথে যেতাম বাড়িতে, আমরা যখন ফিরতেছি তখন বলতেছে যে এই মহিষগুলোই কিন্তু গাবতলি নামার সাথে সাথে গরু হয়ে যাবে। সেটাই, ফলে সেটা তো সুযোগ থাকতে পারে। হ্যাঁ, সবচেয়ে আনন্দের ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণ গরুর মাংস, যেটা নাকি মোর দেন 70% আমরা ডিপেন্ডেন্স ছিলাম, এখন আমরা 0% ডিপেন্ডেন্সি। টোটাল এই লাইফ স্টক সেক্টরে কিন্তু অনেক কিছু আগে ইম্পোর্ট ওরিয়েন্টেড, খালি পোলট্রি সেক্টরের বাচ্চা, ডিম, হ্যাচিং ডিম, এই যে আমরা ডেলি যে ডিম খাই এই ডিমটা ইম্পোর্ট করতাম, এখন কিন্তু 0। আমরা 19 সাল থেকে কিন্তু অলরেডি এক্সপোর্ট করতেছি। আচ্ছা, অলরেডি ফ্রোজেন প্রোডাক্ট বাংলাদেশ থেকে আমরা প্রচুর এক্সপোর্ট শুরু করেছি এবং পোলট্রি প্রোডাক্টও এক্সপোর্ট শুরু করেছি। তার মানে কি, যেই সেক্টরটা আগে ইম্পোর্ট ওরিয়েন্টেড ছিল গরুর মাংস এবং মুরগি সেক্টর, সেই সেক্টরটা এখন এক্সপোর্ট শুরু করেছে। হ্যাঁ, আপনি এই জিনিসটা কিন্তু তারা মাথায় নিচ্ছে না, তারা একটা প্রোপাগান্ডা করার জন্য একটা উসিলা দিয়ে কিছু একটা কথা বলেছে। আপনি ভিতরে ঢুকে দেখেন, আমি মন্ত্রী মহোদয়কে জানাবার জন্য বলবো যে কিছুদিন আগে কিন্তু আমরা ডিম বিদেশ থেকে নিয়ে আসবো অনেক সস্তা, একটা ডিম আসে না, কিন্তু কোন দেশে আমাদের দেশ থেকে সস্তা নাই, আপনি আনতে পারবেন না। কিন্তু বলার জন্য অনেকে বলতে পারে আমাদের প্রোডাক্টিভিটি, আপনাদেরকে ভয় দেখানোর জন্য, কারণ আপনারা বেশি দাম বেশি নিচ্ছিলেন। আমি বলবো যে আমরা বা ওয়ার্ল্ডের সাথে তুলনা করে দামে এবং কোয়ালিটিতে অনেক ডেভেলপ করেছি। এবং আগে আমরা প্রোডাকশন বাড়াবার কাজ করছি, কিন্তু গত 5-7 বছর যাবৎ আমরা কোয়ালিটি, ফুড সেফটি অ্যান্ড ফিড সেফটি, আগে ফুড সেফটি এবং আমাদের যে খাদ্য খাই ফিড সেফটি, এই দুইটার দিকে সাংঘাতিক মনোযোগী আমরা। এতে করে আমরা ভোক্তাদের কাছ থেকে নিরাপদ একটা আশ্বস্ত পাবো এবং ভোক্তা আস্তে আস্তে গরুর মাংস, মুরগির ডিম, মুরগির মাংস, দুধ নিয়ে যেটা 3-4 বছর আগে গোলমাল হলো, তারপরে এখন দেখেন দুধের কিন্তু আর কোনো সমস্যা, সবাই সতর্ক হয়ে গেছে। আমরা একটু মহাপরিচালকের কাছে যাবো। কালকের এই যে প্রদর্শনী শুরু হবে বা সেবা সপ্তাহ,
আপনারা কি সেবা দিবেন, আর এই প্রদর্শনী আমাদেরকে কি অনুপ্রেরণা যোগাবে? আমরা সেবাগুলো কি কি দিই এগুলো মানুষ জানুক। একটা মানুষ তো একটা উইন্ডোজ লাগে, মানুষের সাথে ইন্টিমেসি করলে তখন মানুষ কিন্তু এটা করে আইস ব্রেকিং একটা উদ্যোক্তা হয়ে যাবে। আপনার এখানে যদি হাজার হাজার মানুষ আসবে, এর মধ্যে যদি আমি 10% লোককে ছোটোখাটো উদ্যোক্তা বানাই, এর মধ্যে আবার 5% বড় উদ্যোক্তা হইতে পারে। এগুলো রাতারাতি ধরে মানুষকে কিছু করা, ওনারা কি একদিনে আসছে নাকি? আবার আসছে আমাদের মাধ্যমে। নাহার 2টা গাভী দিয়ে শুরু করেছিল, আজকে কত বড় হয়েছে। 300 মুরগি দিয়ে শুরু করেছিল, আজকে কত বড় হয়েছে। তো এগুলো হচ্ছে যে মানুষের জন্য অপরচুনিটি ক্রিয়েট করা, আকৃষ্ট হবে, এগুলো দেখবে। ভদ্রজনসিত ব্যবসা, শিক্ষিতরা এগুলো ব্যবসা জড়িত হবে এবং ইনভেস্টমেন্টের একটা ভদ্রজনসিত জায়গা তৈরি হওয়া। সব বিশেষ দিয়ে অফিসার হবে কোনো দরকার নেই, এর থেকে মর্যাদা জায়গা পড়ে আছে। এত লোকের আমরা কর্মসংস্থান করতে পারবো এবং দিন শেষে আমরা উৎপাদনটা করব আমার ভোক্তার জন্য। আমার কিন্তু 18 কোটি ভোক্তা, তাকে আমার পিউরিটি মেনটেন করে আমাদের প্রাণীজ আমিষ দেওয়া। এরপরে ইভেন্সুয়াল টার্গেট হচ্ছে আমাদের রপ্তানি করা। যেটা আরেকটা জিনিস হলো আমরা কালকে যেটা প্রত্যাশা সেটা হলো, দেখেন এটা কিন্তু আমরা বলবো মেইডেন ফেস্টিভ্যাল বলবো, যার কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আসছে। সুতরাং এই উৎসবটা আমাদের বড় একটা উইন্ডোজ দিবে, এই অপরচুনিটি ক্রিয়েট করে আমরা যেটা কালকে যেটা প্রত্যাশা, আমরা মাননীয় মন্ত্রীর মাধ্যমে অলরেডি বলেছি, আশা করি স্যার কালকে সেটা উত্থাপনও করবেন এবং স্যার উত্থাপন করলে সেটা পাশ করাই আনতে পারবেন, এই বিশ্বাস সকলের মনে আছে, যেহেতু তিনি সক্ষম হয়েছেন এইবার প্রথম আনতে। সুতরাং ওইটাও করতে পারবে। আমরা প্রতি বছরে সেবা সপ্তাহটা করব। আমরা জবাবদিহি করবো এই 1 সপ্তাহ যাবত আমরা কি কি করি, কি কি প্রত্যাশা ছিল, কি কি করতে পেরেছি, তাহলে জবাবদিহিটার জায়গা তৈরি হবে। আবার সঠিক নেতৃত্বে দেশ এগিয়েছে সেটা দেখানোর একটা তৌফিক আছে না, এটা একটা বলে তারে আমার একটা তাগিদ অনুভব হবে। আরেকটা জিনিস থাকবে, আমাদের প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করবে, তাহলে আমরা এই যে কাজ দেখানোর জন্য আমাদের একটা তাগিদও বেড়ে যাবে। আরেকটা জিনিস থাকবে, আমাদের সার্ভিসটা কিন্তু বছর জুড়ে কাজ করা, বছর জুড়ে কাজ কিন্তু বিচার হবে, কিন্তু বিচার হবে। এটা একটা এছাড়া যে কাজ করি না তা না, কিন্তু তখন তাগিদ আরও বাড়বে। আরেকটা জিনিস হলো যে আমাদের সার্ভিসটা কিন্তু একটা ইমার্জেন্সি সার্ভিস, রাতের 12টা 1টাও না, আমরা কিন্তু এটা কিন্তু চিকিৎসা সেবা এটা জড়িত, ওয়ান হেলথ তো আছে এর মধ্যে, উৎপাদনের সাথে এগুলো জড়িত। এবং এটা কিন্তু যখন ইমার্জেন্সি, আমরা প্রত্যাশা করবো আমাদের সার্ভিসটাকেও যাতে ইমার্জেন্সি ঘোষণা করে, তাহলে সেক্ষেত্রে এই দুটো প্রত্যাশা প্রত্যাশা করবো। এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং এই প্রদর্শনী নিশ্চয়ই আমাদের ক্ষেত্রে, আমাদের প্রতিদিনই আমরা ডিম, মুরগির মাংস, গরুর মাংস, এটা তো আমরা প্রতিদিন, দুধও প্রতিদিনই আমরা খাইতে চাই এবং পরিমাণ মতোই খাইতে চাই না। এফএও যে বলে যে 104টা বছরে খেতে, আমরা তার থেকে বেশি এখন ছাড়াই গেছি। এটাকে প্রাপ্য তো হয়তো নাই, হয়তো মাথা গুনলে সব আছে, কিন্তু 18 কোটি মানুষ তো আর প্রতিদিন ডিম খায় না। সেটা যতটা সম্ভব। আপনার কি সময় আছে? আমি বিরতিতে ঘুরেছি, আপনার কাছে বিস্তারিত শুনবো। দর্শক, এটা ছোট বিরতি। স্বাগত আরেকবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজন। আজ আমরা আলোচনা করছি উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা কোন পথে। মাননীয় মন্ত্রী, আপনি বলতে চাইছেন, আমি থামিয়েছিলাম, বলেন। না, আপনাকে ধন্যবাদ। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমি একা একা নিজেও ভাবছি যে বঙ্গবন্ধু তিনি যেমন এই বাংলাদেশটাকে স্বাধীন করবার পরিকল্পনা অনেক আগে নিয়েছেন, বলা চলে পাকিস্তান সৃষ্টির অব্যবহতি পর থেকেই। একই সঙ্গে একটা দেশ তিনি স্বাধীন করবেন, আবার একই সাথে ওই দেশটাকে, ওই জাতিটাকে তিনি কিভাবে চালাবেন, খাওয়াবেন, পড়াবেন, সেই চিন্তাটাও কিন্তু একই সঙ্গেই করেছেন। এবং যে কারণে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 72 সালে তিনি বলতেছেন যে আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, আমার কি বলে মানুষ আছে, আমার মাটি আছে। হ্যাঁ, আমাদের দিন এরকম থাকবে না আসলে। হ্যাঁ, তো তাহলে এই চিন্তাটা তো স্পন্টেনিয়াসলি তিনি করেন। তারপরে 10টা ফিশিং তিনি রাশিয়ার থেকে ওই সময় গভীর জাহাজ তিনি কিনে আনছেন। তো এই যে তার মানে সদিচ্ছা, মানুষকে ভালোবাসার যে একটা প্রকাশ, মানুষকে খাওয়ানো, বাঁচানো এবং তাদেরকে তার পাশে দাঁড়ানো, তো এই চিন্তা ভাবনাটা যেহেতু তার ছিল, সেহেতু আজকে সেইখান থেকে আমাদের দেশ যেখানে আসছে, মাঝপথে যদিও আমরা থেমে গেছিলাম, তারপরে আবার তারই কন্যার হাত ধরে কিন্তু আমরা আগাচ্ছি। না, আমি শেষ করি। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে ধরেন আমরা অনেকে আজকে নানাভাবে সুদের ব্যবসা করেও কিন্তু নোবেল প্রাইজ পাইতেছি। হ্যাঁ,
আমি কারো নাম মেনশন করতেছি না, কিন্তু আজকে শেখ হাসিনা এই যে আপনার নৃতাত্ত্বিক গোষ্ঠীর 5 লক্ষ মানুষকে সে গাভী দিচ্ছে, 2-2 করে ছাগল দিচ্ছে, 703 কোটি টাকা সে এই করোনার সময় প্রণোদনা দিচ্ছে, হ্যাঁ, এবং সে আজকে সমস্ত বাংলাদেশের একটা প্রকল্প নিচ্ছে যে যেই জনগোষ্ঠীকে আমি 2টে গাভী দিলে, একটা গাভী দিলে বা একটা ছাগল দিলে বা তার কিছু নগদ টাকা সাহায্য দিলে সে নিজে স্বয়ংসম্পন্ন হবার মানসিকতা তৈরি করবে এবং তার নিজের কর্ম নিজে আয় করবে, হাত পাতবে না কারো কাছে। ইট ইজ এ রিয়েলি মানে আনবিলিভেবল। আমরা হয়তো সেজন্যই কালকে প্রাণী সম্পদ সেবা সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীকে পাচ্ছি, হয়তো সেই ইচ্ছা থেকে। মশিউর রহমান যদি বলেন যে আমরা সব কিছুর পরে আপনারা যত না আলোচনা করেন, আমার ভোক্তার লেভেলেই মানে আমি একটু সুলভ মূল্যে চাই। আমি এখন যদি আপনি 600 টাকা বিক্রি করেন গরুর মাংস, আমি চাই এটা 550 টাকা আমার জন্য ভালো হয়। আপনি 220 টাকা ব্রয়লার বিক্রি করেন, আমি চাই 210 টাকা হলে আমার জন্য ভালো হয়। আপনি 4টা ডিম 10 টাকা বেচলে আপনার খুব লাভ হয় না, আমি চাই 9 টাকা হলে আমার আরও ভালো হয়। এই সমন্বয়টা আমরা কিভাবে করতে পারি, মানে সরকারের কোন নীতি সহায়তা হলে আপনারা এটা দিতে পারেন আমাদেরকে? প্রথমত যেটা আগে বলে গেছি, ইনফেকশন কমলে আমাদের খরচ কমে যায়, এটা আশা করি ওনারা এটা নিয়ে গভীরভাবে দেখবেন। এটা আমাদের খরচটা কমবে, খরচ কমাইতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, খরচ কমাইতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। আমি জানি আমাদের দেশের জমি পরিমাণ 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু লোক বাড়বো, আমরা খাদ্য এবং অন্য খাতে অন্য যে ফুড হ্যাবিট আছে সেগুলো চেঞ্জ করে পোলট্রিতে এবং ডিমে এবং দুধে আসবো, এই জন্য যে এইটা সেফ, আমরা ওই জায়গায় আসবো এবং আমরা প্রোডাক্টিভিটি বাড়ালেই আমার খরচটা কন্ট্রোলে থাকবে। আমরা এটা কমিটেড। আমি মনে করি, বিশ্বাস করি কালকের কারণে আমরা ওনার মনের মধ্যে যে এইটা দিতে পারবো, সেই কারণে কিন্তু এরপর থেকে একটা অন্য একটা দুয়ার এই খাতের একটা বড় ধরনের উন্নয়ন হবে বলে চেঞ্জ আসবে এবং ওনার কাছ থেকে যেই দিক নির্দেশনাগুলো আমরা পাবো সেই কারণে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। ধন্যবাদ আপনাকে। আপনি যদি একদম শেষ করেন, আমরা চাই এখন আমি 60 গ্রাম ভাত খাবো নাকি 60 গ্রামের একটা ডিম খাবো? নিশ্চয়ই আপনি মানে স্বাস্থ্যের মানুষ, প্রাণ সম্পদের মানুষ, আপনি চাইবেন যে একটা ডিমই খাক। হ্যাঁ, তা চাইব, সঙ্গত কারণে চাইব, কারণ ডিম হচ্ছে কমপ্লিট ফুড। সেটা আমার কম দামে হতে হবে। এটাকে বলে নিউট্রিয়েন্ট পিল, বড়ি। এই বড়ি খাইলে পরে আপনি খাদ্যের 6টা উপাদান সবই পাবেন, ভিটামিন সি ছাড়া। সুতরাং আপনি ভাত খেলে শুধু কার্বোহাইড্রেট পাবেন। আর আমরা ওবেস জাতি, ভাত একটু বেশি খাওয়া হয়, ডাক্তারের কাছে গেলেও এটা একটু কমান, সবার একই অবস্থা। বঙ্গবন্ধু তো নিজে বলছে খাদ্য মানে শুধুমাত্র ভাত ইয়ে না, এটা মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজি সবকিছু মিলেই কিন্তু খাদ্য বস্তু। আমাদের একসময় কথা ছিল পেট ভরে ভাত খাবো, আর মাননীয় প্রধানমন্ত্রী কিছু পুষ্টি নিশ্চিত করতো। পুষ্টি মানে সব কিছু, এর মধ্যে প্রাণীজ আমিষ আমরা পিছিয়েছিলাম, সেটা এখন একটা সুন্দর জায়গায় আমরা চলে আসছি। গড়ায়ও আমাদের এখন 75, এটার একটা নিভৃত অবদান কিন্তু আমাদের প্রাণীজ পুষ্টি। এমন বলতে টিকা দিয়েও তো মৃত্যু হার কমে, টিকা কাজ করতে হলে কিন্তু প্রাণীজ আমিষ খেতে হবে। ভালো আমিষ না খেলে টিকা কাজ করবে না। আর আমাদের দেখবেন করোনার সময় কারণ ডিম খাওয়ার ক্যাম্পেইনটা হয়েছে, করোনা মুক্ত, এবং ডাক্তাররা প্রেসক্রিপশনে বলছে যে আপনি ডিম খান। মাননীয় সেই দায়িত্ব আপনার, এখন আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন 11 জানুয়ারি থেকে। আজকে হয়তো আমরা আজকে হয়তো 17 এপ্রিল আছি, 3 মাস প্রায়। আপনি মনে করেন যে আগামী আরও অনেকগুলো সময় আপনাকে কাটাতে হবে এবং সবসময় আপনার উপরে চাপ থাকবে, চাহিদা থাকবে, কম দামে ডিম খাবো, কম দামে মাংস খাবো, কম দামে দুধ চাবো। আর সেই চ্যালেঞ্জ কীভাবে আগাবেন? 1 মিনিট সময় আছে আপনার। না, চ্যালেঞ্জ তো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা, চ্যালেঞ্জ যত থাকবে তখন আমার মাথায় উদ্ভাবনী শক্তি বা চিন্তা বা ভাবনা আরও বাড়বে। এবং আপনি জানেন যে আমাদের মুরব্বীরা 7.5 কোটি মানুষ যখন ছিল, তারা মরার আগে কান্নাকাটি করে গেছে, আরে এই জমি বাড়লো না, সেই জমি থাকলো কিন্তু মানুষ তো বাড়বে, আমার ছেলেমেয়েরা না খেয়ে মরবে, কিন্তু আসলে কিন্তু না খেয়ে মরতেছে। তো সুতরাং একটা উপায় বের হবেই। তো আমি অনুরোধ করব দেশবাসীর কাছে যে শেখ হাসিনার উপরে আস্থা রাখেন। আচ্ছা, এবং তিনি এই দেশের মাটিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তার বাবার স্বপ্ন তিনি পূরণ করতে চান। আপনাকে ধন্যবাদ। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা কালকে দিবে প্রাণী সম্পদের ক্ষেত্রে, সেটা আপনার মাধ্যমে বাস্তবায়ন হবে এবং আপনার নিচে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, বেসরকারি খাত আছে। আমরা চাই যে আমরা সুলভ মূল্যে এই পুষ্টির খাদ্য 60 গ্রামের পুষ্টিকতা ডাক্তার রিয়াজুল বললেন, আমরা ডিম খেতে চাই, দুধ খেতে চাই, মাংস খেতে চাই এবং সুলভ মূল্যে আমার আয়ের সাথে সঙ্গতি রেখে। 800-900 টাকা হলে গরু খাবো না, আর 15 টাকা হলে মুরগির ডিম খাবো না। আমরা চাই আপনারা সেই ব্যবস্থা করে দেবেন। 3 জনকে ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো অনুষ্ঠানে। থাকুন আমাদের সঙ্গে।